নমস্কার, আমি রীতি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। অভিনেতা অভিনেত্রী কথাটা শুনলে আপনার মাথায় কি আসবে? নিশ্চয়ই সিনেমা বা নাটকে যারা অভিনয় করে তাদের কথা। হ্যাঁ, এটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আজকে যে অভিনেত্রীর কথা বলবো সে সিনেমার কোনো চরিত্র নয়। সে অভিনেত্রীরা আমাদের মতো সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে। কি অদ্ভুত লাগছে, তাই না? আচ্ছা, ভেবে দেখুন তো, আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে মানিয়ে নিতে নিতে আমরা একটা সময় খুব সুন্দর অভিনয় শিখে যাই। আজকে আপনাদের শোনাবো এমনই একজন অভিনেত্রীর গল্প। শুরু করছি আজকের নিবেদন, শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত অভিনেত্রী। দালানের মাঝখানে গালচের আসন পেতে গোটা আষ্টেক 10 বাটি আর অভব্য রকমের বড় একখানা থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে। জামাইয়ের নয়, বেয়াইয়ের। নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে। বাড়ির গৃহিণী নাকি নিতান্তই লজ্জাশীলা, তাই অতিথির অভ্যর্থনার ভার স্বয়ং বধূমাতারই। তা অযোগ্য অধিকারের হাতে ভার ন্যস্ত হয়নি। নতুন বউ ছেলে মানুষ হলে কি হবে, 3 জনের আহার্য বস্তু একজনের জঠর গুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্য যে অধ্যবসায়ের প্রয়োজন সেটা তার আছে। শ্বশুর বাড়িতে বাপ ভাই কুটুম, কাজেই বাপের অতি ভোজনের জন্য পিড়াপিড়ি করবে না কেন অনুপমা? বাপ হেসে বললেন, খুব যে গিন্নি হয়ে উঠেছিস দেখছি। আমার সঙ্গে কুটুম্বিতা এত কখনো খাই আমি? খান না সে কি আর জানেন না অনুপমা? কিন্তু উপরবোধটাই যে রীতি। তাছাড়া শাশুড়ি সামনাসামনি না এলেও আনাচে কানাচে কোথাও যে আছেন, পরে বৌমার ত্রুটি ধরবে না, তাই অনুপমা উৎসাহে বলল, আচ্ছা মাছ টাছ খেতে না পারো থাক, পায়েস মিষ্টি ওগুলো তো খাবে। এ সন্দেশ এদের দেশ থেকে আনানো, ফেললে চলবে না কিন্তু বাবা। না চললে তুই খা বসে বসে। বলেই বাপ হেসে উঠে পড়েন। অপচয় সম্বন্ধে কোনো রকম বক্তৃতা না দিয়ে উঠে পড়লেন। সাল তারিখের হিসেবে ঘটনাটা 2 যুগ আগের অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটাই ছিল। তখনকার দিনে বিশেষ নিন্দনীয় একজনকে খেতে বসিয়ে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া সে কেমন? ফেলা ছেঁড়া না হলে আবার আদর জানানো হয় নাকি? আহার্য বস্তুর ওপর মমত্ব বোধটা তো মানসিক দৈন্য। অতি বড় কল্পনা বিলাসীও তখন রেশনের বাজারের দুঃস্বপ্ন দেখেনি। কাক না বেড়াল সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন না হইয়াই অনুপমার বাবাও সঙ্গে সঙ্গে উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় অস্পষ্ট স্বরে বলে, আমাকে নিয়ে যাবার কথাটা বলবে তো বাবা? এতক্ষণ বলতে পারিনি, জানো তো খাবারের সময় অনেকের দৃষ্টি নিবদ্ধ আছে এদিকে। বাপও মেয়ের সঙ্গে স্বরের তাল মিলিয়ে বললেন, বলবো বলেই তো এসেছি, এবারে একলা ফিরে গেলে তোমার মা ঠাকুরনটা কিন্তু আমাকে আস্ত রাখবেন না। ভাবছি কাল সকালের গাড়িতেই নিয়ে যাব। আশায় আকাঙ্ক্ষায় উদ্বেগে উৎকণ্ঠায় কণ্টকিত কিশোরের হৃদয় এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি না। কাল সকাল সে তো সুদূর ভবিষ্যৎ। কিন্তু বউ বলে কথা, 2 যুগ আগের বউ। বাপের বাড়ির যাবার ইচ্ছেটা প্রকাশ করাটাও অমার্জনীয়। তাই পাকা গিন্নির মতো ফিসফিস করে বাপকে উপদেশ দেয়, গুছিয়ে গাছিয়ে বলো বাবা, জানোই তো আমার শ্বশুরটা একটু রাগী মানুষ। একটু? বাবা প্রায় হেসে উঠলেন। বল যে বিলক্ষণ, চ্যাটং চ্যাটং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যাগে, এবারে যেমন করেই হোক বলে কয়ে তোকে ঠিক নিয়ে যাবো রে মা। কঞ্চিত আশ্বস্ত অনুপমা বাপকে চোখ টিপে ইশারা করে চুপ করতে বলল। কোথাও যেন পায়ের শব্দ হলো। বাপের কাছে নিয়ে যাবার আবেদন করছে। এই অপরাধ ধরা পড়লে রক্ষে আছে? শাশুড়ি লজ্জাশীলা হতে পারেন, তা বলে এতদূর সহ্যশীলা তিনি হয়ে উঠতে পারেন না। ঘণ্টাখানেক পরে সেই দালানেই শতরঞ্চের আসন বিছিয়ে আরও গোটা 4 বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ির কর্তা। সামনে হাত পাখায় বাতাস করছেন অনুপমা। ইনি কুটুম্ব না হলেও অনুরোধ উপরোধের মাত্রাটা প্রায়ই কুটুম্বের পর্যায়ে। সেটাও নীতি। ছেলের বউ যত্নাত্তি করবে, এই তো মানুষের স্বাদ। তা সেই স্বাদ মেটাতে জানে অনুপমা। কর্তা বেশ খানিকক্ষণ খাওয়ার পর এক মুখ তুলে যেন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, আরে হ্যাঁ, ভালো কথা, তোমার বাবা যে তোমাকে নিয়ে যেতে চাইছেন। বাবার কথা বাদ দিন তো। বলেই পাখাটা জোরে জোরে চালাতে চালাতে অনুপমা হৃদস্পন্দনের দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে, তাই আরও ব্যস্ততা। বাদ দিলে চলছে কই? শ্বশুর মশাইয়ের শ্লেষের ভঙ্গিতে কথা শেষ করে বললেন,
তিনি একেবারে নাছোড়বান্দা। মেয়ে নিয়ে না গেলে নাকি তোমার মা বাড়িতে ঢুকতে দেবেন না শুনলাম। এই তো হয়েছে জ্বালা। দইয়ের উপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্য ভরে বললে, মার যে কি বাতিক, মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন। আচ্ছা এই কি, হ্যাঁ বাবার কি কম মুশকিল? সেবার অমন পুজোর সময় দিদির আসবার কথা ছিল, আসা হলো না বুঝি। 12 মাস 7 দিন খাওয়া বন্ধ। পুজোর সময় কোথায় নতুন কাপড় চোপড় পরবেন তা নয়। আচ্ছা সব সময় কি আসা বললেই আসা হয়? সংসারের সুবিধে অসুবিধাও তো একটু দেখতে হয়। শ্বশুরের মুখের মেঘ কেটে ঈষৎ কৌতুকের বিদ্যুৎ ছটা দেখা যায়। আমি তো তোমার বাবাকে কথা দিলাম বলেই পায়েসের বাটিটি কাছের গোড়ায় টেনে নেন। অনুপমার মুখেও বিদ্যুৎ রেখা, কিন্তু সুকৌশলে তার ওপর একখানি নকল মেঘ ঢাকা দিয়ে হাতের পাখা নামিয়ে গালে হাতে বসে বসে ভাবলেন। বললেন, সে কি কথা! কথা দিলেন কি বাবা? মার এই শরীর খারাপ, 2 দিন বাদে ঠাকুরজি আসবেন, বামুন ঠাকুর দেশে যাবে বলছে। দুশ্চিন্তায় যেন মুষড়ে পড়ে অনুপমা। তা বললে কি হবে? কথার পেছনে ড্যাশ টেনে কর্তা গ্লাসের জলে 2খানা পাতিলেবু নিংড়ে তাড়িয়ে তাড়িয়ে জলটি খেতে লাগলেন। অনুপমার মা অবুঝ হতে পারেন, তাই বলে অনুপমা তো আর হতে পারেন না। সেই নুনের পাত্র চিনির কৌটো গুছিয়ে তুলতে তুলতে বিচক্ষণ ভাবে বললেন, এই সময় হঠাৎ বাপের বাড়ি গিয়ে বসে থাকলে ঠাকুরজি কি মনে করবেন বাবা? বাবাকে আপনি এই কথাই গুছিয়ে বলে দিন। তা হয় না বৌমা। কর্তা মাটিতে বা হাতের ভর দিয়ে ধীরে ধীরে বললেন, মারত কা বাদ হাতি কা দাঁত। একবার যখন হ্যাঁ বলেছি তখন ত্রিভুবন উল্টে গেলেও তার নড়চড় হবে না। তবে আর কি করতে পারে অনুপমা? মাত্রাতিরিক্ত উজ্জ্বল মুখের ভাবটা ম্লান করে আনতে একটু বেশি সময় লাগে। তাই তৎপর হয়ে শ্বশুরের খরম খড়কে গামছা ইত্যাদি এগিয়ে দিতে দিতে বলল, মুশকিল হলো বাবা। মাঝামাঝি হঠাৎ এমন কি দরকার পড়লো নিয়ে যাওয়ার বুঝিও না বাবা। আমার শরীরটা খারাপ। এই মা অবশ্য শাশুড়ি, তার নিটোল দেহখানিতে কোনো রোগ বালাই আছে এমন অপবাদ শত্রুতেও দিতে পারবে না, কিন্তু অনুপমা দেয়, কারণ এটাই উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই। পরবর্তী সিন দালানে নয়, দিনে নয়, বরং রাতে। তারানাথকে ছেড়ে যেতে যে কি ভয়ঙ্কর মন কেমন করছে সে কথাই ছলছল চোখে বিশদভাবে বোঝাতে হচ্ছে অনুপমাকে। 2 কর্তা মিলে কথা পাকাপাকি করে ফেললেন। অনুপমা বেচারে আর কি করবে? ওর তো এখন শুধু শুধু যাবার কোনো ইচ্ছে ছিল না। হ্যাঁ, একটা উপলক্ষ থাকতো আলাদা কথা। বড় অবুঝ অনুপমার মা, অথচ বেহায়ের মতো বলতে পারে না অনুপমা সে কথা। কাজেই বিরহ বেদনার যত রকম লক্ষণ আছে সেগুলো প্রকাশ করতে হয় তারানাথের অভিমান ভাঙাতে। চতুর্থ দৃশ্য একটা আছে, সে অনুপমার পিতৃগৃহের পটভূমিকায়। কিন্তু সে কথা থাক, 2 যুগ পরের কথাই বলি। 2 যুগ কেন, তারও বেশি। কালের পরিবর্তন হয়েছে বটে স্থানটা, পাত্রটাও বলা চলে। সেই দালানেই সেই ঠিক জায়গাতেই সেই ভঙ্গিতে বসে আছেন বাড়ির গৃহিণী অনুপমা, পাখা একখানা হাতে। মুখের গড়নটা কিছুটা বদলেছে, গায়ের রঙের জিল্লাটা গেছে কমে, তবে চুলে যে পাক ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না। সামনে আহারে বসেছেন বর্তমান কর্তা তারানাথ। 25-এর ওপর 25 আরো যোগ করলে যে পরিবর্তনটুকু অবশ্য ভাববে, তার বেশি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে। আসনটা আর বাসনগুলো বাপের আমলের, তবে আহারের আয়োজনটা নয়। তাতে এই যুগের শীর্ণ ছাপ। অনুরোধ অপরাধের কাজটা ফুরিয়েছে গৃহিণীদের। সচরাচর এই সময় ওই প্রসঙ্গেরই অবতারণা হয়। সে যুগে জলের দরের সঙ্গে এ যুগের অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করেন অনুপমা। আবার এই উৎকণ্ঠাটাও প্রকাশ করতে ছাড়েন না, সংসারের এই নবাবী চাল ছেলে আর কতদিন চালাতে পারবে তারা না? ছেলেটি তো একেবারে লাট সাহেবের পুষ্যপুত্র, মেয়েটি বাদশার বেগম। এতটুকু ত্রুটি হলেই রসাতল। ছেলে মেয়েদের কান বাঁচিয়ে অবশ্য কথাগুলো বলেন অনুপমা। এখনকার ছেলে মেয়েদের তো বিশ্বাস নেই। আজ আর বাজারের আলোচনা নয়, কর্তা বড্ড রেগে আছে। অনুপমাও নীরব। খানিকক্ষণ খাওয়ার পর মুখ তুলে হঠাৎ তারানাথ বললেন, কি নিয়ে এতক্ষণ বচসা হচ্ছিল বাবুর? বলা বাহুল্য, উদ্দিষ্ট বাবুটি তারানাথের বয়স্ক বেকার পুত্র। এহেন অম্ল রসাত্মক উষ্ণ ভাষা আর কার সম্বন্ধে প্রয়োগ করা যেতে পারে উপযুক্ত বয়সের পুত্র ছাড়া? একটি বিক্ষোভ সূচক শব্দের সঙ্গে অনুপমা উত্তর দেন, আর বলো কেন, সেই দিল্লি যাওয়া। বন্ধুরা যাচ্ছে, অতএব ওরও যাওয়া চাই। দিল্লি দিল্লি করে খেপেছে একেবারে। তারানাথ বিরক্ত ভাবে বললেন, এখনো সেই খোর ধরে বসে আছে? এক কথায় বলে দিচ্ছি, যাওয়া হবে না ব্যাস। বলে তো আমিও দিয়েছিলুম গো। অনুপমা পাখাটা নামিয়ে হাত উল্টো করে বললেন, শুনলে তো, সেই তক্কই তো হচ্ছিল। কেন যাব, না গেলে দোষ কি? লোকে কি যায় না? যারা যাবে তারা সব কি মরে যাবে নাকি?
নিষেধের একটা কারণ থাকা দরকার। এসব পাকা পাকা কথা। নিষেধের কারণ থাকা দরকার? শোনো আস্পর্দার কথা, তারানাথের অনিচ্ছাটাই তো যথেষ্ট কারণ, তাছাড়া আবার কোনো কারণ দেখাতে হবে ছেলেকে? ক্রুদ্ধ তারানাথ বললেন, আমি ওই তবেদার নই যে কারণ দেখাবো। একপাল চ্যাংড়া ছোড়ার সঙ্গে হৈ হৈ করতে করতে আমি মোটেও যেতে দেবো না। টাকা চোবার বেলায় তো আমি বেটা, তবু যদি 1 পয়সা আনবার মুরত থাকতো, চুল ছাটার পয়সাটি পর্যন্ত তো আমার কাছ থেকে হাত পেতে নিতে হয়। তবু তার কি তেজ, কথাই কওয়া যায় না ভালো করে। আমি যেন একটা কীটস্য কীট। অনুপমার কণ্ঠেও অনুরূপ সুর। শুধু তুমি কেন গা, হ্যাঁ? জগৎকেই যেন ওরা থোড়াই কেয়ার করে চলছে। দরকারের সময় হাত পাতার কথা বলছো, তাহলেও তো বাঁচত। মুখ ফুটে চাইলে মানের কানা খসে যাবে না, সেই সেধে সেধে দিতে হয়। নিয়ে যেন একেবারে মাথা কিনে নেবে। তারানাথ গম্ভীরভাবে বললেন, বললে এক্ষুনি আবার তোমার মানের কানা খসে যাবে। তবে ন্যায্য কথাই বলবো, তোমার আশকারাতে এরকম হয়েছে। আশকারা আবার কি? হ্যাঁ? অনুপমা অসন্তোষ প্রকাশ করলেন। মেজাজটি তো জানো না ছেলের, একটা ন্যায় অন্যায় কথা কর জো আছে? আছে কি না আছে সে আমি দেখে নিতাম। তারানাথ ধমকি দিয়ে ওঠেন, বলতে আমি খুব পারতাম, শুধু পারি না তোমার ভয়ে। হঠাৎ 40 উত্তর না অনুপমার মুখে যেন একটা রহস্যময় হাসি ফুটে উঠেছে। সেটা 24-25 বছরেই মানানসই, তবে উত্তরটা বয়সের অনুপাতেই দেন ভদ্রমহিলা। আহা, মরে যাই, আমার ভয়ে তো তুমি অজ্ঞান হয়েছো না? ভয় করতে হয় আজকালকার ছেলেদেরকে নিয়ে করো। সেদিন খোকাই তো বলছিল, ওর কোন বন্ধুর ভাই নাকি বাপের কাছে বকুনি খেয়ে। কে কে ওখানে? তারানাথ অগ্রাহ্য ভরে বললেন, কে আবার? মেয়েদা হয়তো, কি জানি বাপু। অনুপমা সন্নিগ্ধভাবে বললেন, মনে হলো যেন খোকা উঠে গেল সিঁড়ি দিয়ে। খোকা আবার কি? ওই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবুর। পোর্টফোলিও হাতে না ঝুলিয়ে বেরোনো যায় নাকি? হ্যাঁ, ওই এক ফ্যাশন ছেলের, কিন্তু আবার ঘুরে আসেনি তো। কেন ঘুরে আসবে শুনি? কি জানি, কি ভুলে ফেলে গিয়েছে হয়তো। পরশু অমনি কতটা দূর ছুটতে ছুটতে এলো বাড়িতে, ঘড়ি ভুলে গিয়েছিল। তা আসবেন বই কি, কবজিতে ঘড়ি না বেঁধে বেরোলে যে মহাভারত অসত্য হয়ে যাবে। কই বলো দেখিনি, ছুটে গিয়ে সংসারে একটা জিনিস কিনে আন, মাথায় আকাশ ভেঙে পড়বে লাট সাহেবের। বিরক্তি তিক্ত স্বরে কথাগুলো উচ্চারণ করতে করতে ছোট্ট এক টুকরা পাতিলেবু গেলাসের জলে গুলতে থাকে তারানাথ। 3 আনা জোড়া লেবু, বড় বড় 2খানা খাওয়া যায় না। অনুগামিনী সতী অনুপমা পতি দেবতার এই ধারালো মন্তব্যটি পিঠে পিঠে বেশ ঘোরালো। কিছু বলার আগে একবার উঠে গিয়ে এদিক ওদিক ঘুরে নিঃসন্দেহ হয়ে এসে বসলেন। এবং এখনকার ছেলেরা লেখাপড়া শিখেও যে কতটা মুখ্য আর বাদর হয়েছে তারই উদাহরণ দিতে তিনি তৎপর হয়ে উঠলেন। ভাগ্নে, ভাইপো, ভাসুরপো, বোনপো দেখছেন তো সবাইকে। অন্ধ স্নেহের বশে নিজের ছেলের বিষয়ে ছেড়ে কথা কইবেন এমন মা অনুপমা নন। 3 পাশ করে যে ছেলে নির্বিকার চিত্তে 2 বছর শুধু আড্ডা আর সিনেমা দেখে বেড়ায়, তার আবার পদার্থ আছে কিছু? কেন, উঠে পড়ে লেগে চেষ্টা করলে কি একটা কাজ জুটতো না এতদিন? তবু তো বাপের একটু আসান হতো। দামি দামি আরো ভালো ভালো কিছু কথাই বললেন অনুপমা। ছুটির দিন খেয়ে তাড়াতাড়ি উঠবার তাড়া নেই তারানাথের। ধীরে সুস্থে খেয়ে উঠে পানের ডিবে হাতে বাইরের ঘরে চলে যান। ছুটির দুপুরে দাবার আড্ডা বসে পাড়া হিমাংশু বাবুর সঙ্গে। আসার সময় হয়ে এলো তার। অনুপমা ঠাকুর চাকর সকলকে খাওয়ার দেখাশোনা করে সবাই খেতে বসেছেন। মেয়ে শিলা ব্যস্তভাবে নেমে এসে বলল, ও ঠাকুর, উনুনে আগুন আছে তো? থাকে তো একটু চায়ের জল চড়িয়ে দাও তো চট করে। চায়ের জল বেলা 1:30টার সময়? অনুপমা অবাক হয়ে বললেন, এখন চা খাবি? শিলা বিরক্তভাবে বললেন, আমি কেন, দাদার ভীষণ মাথা ধরেছে তাই। দাদা? খোকা বাড়ি আছে নাকি? বুকের রক্ত হিম হয়ে আসে অনুপমার। আছেই তো, বেরিয়ে গিয়ে ঘুরে এসে আবার শুয়ে পড়েছে মাথা ধরেছে বলে। কই ঠাকুর দিয়েছো? শিলার চিত্ত জগতে একমাত্র সম্মানিত ব্যক্তি দাদা। গোগ্রাসে ভাত কটা গেলে গিয়ে ছুটতে ওপরে ছেলের ঘরে ঢুকে একেবারে বিছানায় বসে পড়ে অনুপমা। শঙ্কিত স্বরে বললেন, কি কি হয়েছে রে খোকা? বেরিয়ে এসে আবার ফিরে শুয়েছিস, শরীর খারাপ হয়েছে? বলা বাহুল্য স্নেহাতুর মাতৃকণ্ঠের এই শঙ্কিত প্রশ্নের উত্তর তিনি পান না। অবস্থান নির্ণয়ের প্রথম পর্যায় হিসেবে গায়ের উত্তাপ পরীক্ষা করতে যেতেই তৎক্ষণাৎ হাতখানা সরিয়ে দিয়ে পাশ ফিরে সই খোকা। অনুপমা এই অপমান গায়ে নামে খেয়ে পুনঃ প্রশ্ন করলেন, কখন এলি তুই? খোকা নিরুত্তর। অতএব নিঃসন্দেহে তার সম্বন্ধে বাবা মায়ের মধ্যে যে উচ্চাঙ্গের আলোচনা হয়েছিল সে তার কর্ণগোচর হয়েছে। তা হোক, অনুপমা তো আর ফিরে যাবেন না। তাই সক্ষোভ বেদনায় তিনি বললেন, আজই হঠাৎ শরীরটা খারাপ করলি? পরশু না তোদের বেরোনোর আছে?
বেরোনো? খোকা যেভাবে ভ্রু কুচকে তাকায় তাতে আর তার যাই হোক খোকার তো প্রকাশ পায় না। বেরোনো মানে? যাচ্ছি কোথায়? অনুপমা যেন আত্মবিস্তৃত। অনুপমার যেন এখনো শৈশবকাল কাটেনি, তাই প্রায় শিশু সুলভ সরলতাতেই তিনি বললেন, কেন, তুই যে বলেছিলি মঙ্গলবারে স্টার্ট করবে ওরা। ওরা করবে তাতে আমার কি? ওদের নিজের পয়সা আছে, ওরা যা খুশি করতে পারে। আচমকা প্রায় শিলার মতো ভঙ্গিতেই খিলখিল করে হেসে ওঠে অনুপমা। 20 বছর আগে দুধ খেতে নারাজ হলে ছেলেকে যে সুরে কথা বলে কায়দায় আনতেন, প্রায় তেমনি ছেলে ভুলানো সুরে বললেন, তাই বলো, বাবুর রাগ হয়েছে? কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল? তখন বুঝি ওর বাক্যবানগুলি কানে গেছে, তাই ভাবছি কি হলো খোকার। নে নে, মন খারাপ করিস নে, টাকা তো আমি দেবো বলেছি। তুমি আর টাকা কোন আকাশ থেকে পেরে আনবে শুনি? তারা না ত্রায়েরই তো টাকা। শখ করে বেড়াতে যাবার রুচি আমার আর নেই মা, একটু ঘুমোতে দাও। বেকারের আবার শখ সাধ। অনুপমা যেন তুড়ি মেরে উড়িয়ে দেন ছেলের কথা। হ্যাঁ, বড় তুই বুড়ো হয়েছিস, রোজগারের বয়স কি পার হয়ে গেছে একেবারে? তাই বেকার বললে একেবারে দেগে দে নিজেকে। ওর কথায় আবার মানুষ রাগ করে? কথার কোনো মাথা আছে? ওর কথা ধর্তব্য করতে হলে তো ভালো খেতে নেই, ভালো পড়তে নেই, বন্ধুর আত্মীয়র বাড়িতে যেতে নেই, স্বাদ আহ্লাদ শিখেই তুলে খালি টাকা পয়সার পায়ের হিসেব করো। তাই তো উচিত মা, খোকা শ্লেষের সুরে বলল। অন্তত যতদিন ওর অন্ন ধ্বংসাচ্ছি। তাই বই কি, তা আমি তো আজীবনই ওর অন্ন ধ্বংসাচ্ছি। ওই সামনাসামনি দুটো মন রাখা কথা কয়ে যা বুঝিয়ে একটু ঠান্ডা করে রাখা যায়, বুঝলি? গোয়ার তুমি করে কাজ পণ্ড করে কি লাভ বল? তো ঠাকুরদা ছিলেন দুর্দান্ত রাগী, কিছুতেই যদি একবার না বলেছেন তো কার সাধ্যি হ্যাঁ করায়। আমি শুধু ভুলিয়ে ভালিয়ে খোশামত করে। খোকা এবার উঠে বসে উদ্ধতভাবে বললেন, কেন করেছো? অন্যায় করেছো। খোশামত করবে কিসের জন্য? বাবাকেও চিরকাল ভয় করে আর খোশামত করে এই অবস্থা। কিন্তু কেন? তোমার নিজের কোনো সত্তা নেই, ভালো মন্দ বিচার বিবেচনা নেই, কোনো যুক্তিতর্ক নেই। সূক্ষ্ম একটা হাস্যরেখা ফুটে ওঠে অনুপমার বাঁকা ঠোঁটের কোণে। যুক্তিতর্ক? অনুপমার ভেতরে যুক্তিতর্ক নেই। এত অজস্র আছে যার প্রবল স্রোত সমুদ্র স্রোতের মতো ভাসিয়ে দিতে পারে বাপ ছেলের দুজনকে। কিন্তু ভাসিয়ে দিলে চলছে কই অনুপমার? বিচার বিবেচনা? সে যে আছে তার প্রমাণ দিতে গেলেই তো সংসার করাটা ঘুচে যাবে অনুপমার। আর সত্তা, যে বস্তুটাও তো আমসত্ত্বের মতো জলে গুলে রোদে শুকিয়ে ভাড়ারজাত করা হয়েছে। খোশামতের বিরুদ্ধে তো এত তরপানি ছেলের, তাকেই বা এতক্ষণ কি করলেন মা হয়ে? কিন্তু এসবের কোনো কিছুই তিনি উচ্চারণ করলেন না, শুধু ম্লান কণ্ঠে বললেন, কেন নেই? তাকে আর তুই বুঝবি খোকা? লেখাপড়া শিখে পণ্ডিত হলেই কি সব বোঝা যায়? আমার মনে আর দুঃখ দিস নে বাবা, তোর সব বন্ধুরা দিব্যি বেড়াতে যাবে আর তুই পড়ে থাকবি, আমি সইতে পারবো না। উনি না হয় একটু রাগই করবেন, নিজে কখনো কোথাও বেরোতে পারেননি, কোথাও যাননি, জগৎটা কিছুই দেখেননি, চিরদিন বন্দি হয়ে থেকেই গেছে। তোরা মন খুলে সব করলেও আমার শান্তি। খোকা অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে দেখে তার মায়ের মুখ, যেন দু চোখের তারায় পুঞ্জীভূত হয়ে আছে চিরদিনের ক্ষোভ, বঞ্চিত জীবনের, বন্দি জীবনের, নিরুপায় জীবনে। অতঃপর কথার মোড় ঘোরে। চা হাতে করে শিলাও এসে যোগ দেয়। খোকার টাকা হলে মাকে কোন কোন দেশে বেড়াতে নিয়ে যাবে তারই আলোচনা চলে। খোকার যেটা পছন্দ অনুপমার হয়তো নয়, তার মতে কত দুঃখে বেরোনো, তা মসুরি কেন, বরং পুরী, ভুবনেশ্বর শিলার আদর্শ দাদা। তাই সে মার পছন্দকে উপহাস করে। খোকা আবার নিজের মত পাল্টায়, কেন, পুরী ভুবনেশ্বর কি জায়গা নয়? ভারতের স্থাপত্য শিল্পের পৌরাণিক নমুনা, মার পছন্দের বরং তারিফই করতে হয়। অতএব তাই। 1:30 বেলা গড়িয়ে 4:30 ঠেকে হঠাৎ যেন দরজার কাছে বোমা ফাটে। বলি, আজকে আর চাটা হবে না? শিহরিত অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 4:40। সর্বনাশ, ঠিক 4টের সময় বেলা হচ্ছে তারানাথের টি টাইম। সময় উত্তীর্ণ হয়ে গেলেই তো তারানাথের হার্টের ট্রাবেল বাড়ে। আচমকা এই প্রশ্নের বোমাঘাতে নিজের হার্টের অবস্থাটা যাই হোক, মুখের চেহারাটা ঠিক করে রাখেন অনুপমা। সহজ আফসোসের সুরে বলেন, উমা, এত বেলা হয়ে গেছে, দেখো দেখি কাণ্ড। শিলা, তুই তো আচ্ছা মেয়ে, হ্যাঁ, মেধুরি বা কি আক্কেল, বেহুশ হয়ে ঘুমোচ্ছে হয়তো। স্বরমাধুর্যে যতটা তিক্ততা ঢালা সম্ভব তা ঢেলে তারানাথ মন্তব্য করেন, মাইনে করা চাকর বাকরের আক্কেলটাই বেশি হওয়া উচিত বটে। স্বামীর কথার উত্তরে জিভের আগায় কথাটা যেন আসছিল না অনুপমার। বিনে মাইনের চাকরানির উচিত বোধের প্রশ্ন? কে জানি, আসে না তো, কাজে বোঝা যায় না। শুধু স্বাভাবিক খেদের স্বরে ধ্বনিত হলো তার কণ্ঠে, এই দেখো না, ছেলেটার আবার শরীর খারাপ, জড়াজড়ি হবে কিনা কে জানে। যা দিনকাল। পরবর্তী সিন সেদিন নয়, রাতে। এ ঘরে নয়, ও ঘরে। ঘরের দরজায় খিল লাগানোর পর
টাইকো সোডা ট্যাবলেট দুটো আর জলের গ্লাসটা কর্তার হাতে তুলে দিয়ে পানির ডিব্বিটি নিয়ে বিছানার ওপর গুছিয়ে বসেন অনুপমা। পান মজাবার বহুবিধ উপকরণগুলো কৌটাটির মুখ খুলে একটি মুখে ফেলে বললেন, বুকের কষ্টটা বেশি হচ্ছে না তো? তোমার তো আবার একটুতে এদিক ওদিক হলেই কি, তাকানো নেই কেন? রাগ হয়েছে বুঝি? তোমাকে নিয়ে আর পারা গেল না। ছেলে মানুষের মতো রাগ অভিমানটা ঠিক আছে এখনো, ছেলেটাও হয়েছে ঠিক বাপের গুণ, কিছু গুণ পাক আর না পাক, বাপের রাগের গুণটা একদম 16 আনা পেয়েছে। তখন তোমায় বললাম খোকার শরীর খারাপ হয়েছে, শরীর নয় মোটে মেজাজ, ওই যে সব বন্ধুরা সব গোছগাছ হয়ে গেছে তাই ওর মেজাজটা খাপ। রেগে মেগে হুকুম দিয়ে দিয়েছি, শ্যামল সুধীর সবাই যখন যাচ্ছে যাকগে, একেবারে দিল্লি গিয়ে চারখানা হাত বেরোয় কিনা দেখি। হ্যাঁ, একটা চাকরি জোগাড় করে আসতে পারে তবে বলি বুদ্ধি। শ্যামলের মামা না ওইখানে খুব একটা বড় চাকরি করে। আচ্ছা হ্যাঁ গো, তোমার সুবোধবাবুও না দিল্লিতে বদলি হয়েছে আজকাল? তারানাথ বিদ্রূপ হাস্যে বললেন, তোমার ছেলে গিয়ে দাঁড়ালেই একটা চেয়ারে গিয়ে দেবে নাকি? যাও। হেসে ফেলেন অনুপমা, হাসিটা 10-20 বছর আগের টাইপের। হেসে বালিশের ওপর এলিয়ে পড়ে বললেন, তোমার সবটাতেই ঠাট্টা, একটু শুই ভালো করে। এই যা মশাইটা টাঙাবো ভাবলাম, বসো করে দিচ্ছি। আরে থাক। অনুপমার সদ্য বালিশে ফেলে মাথার ওপর থেকে হাতের একটু চাপ দিয়ে তারানাথ বললেন, হয়েছে, খুব হয়েছে, আর উঠতে হবে না। আজ হঠাৎ এত কর্তব্যজ্ঞানের উদয় হলো কেন? না না, তোমার শরীরটা তো আজ ভালো নেই। এই বলেই ব্যস্তভাবে উঠে বসেন অনুপমা। ততক্ষণেই অবশ্য তারানাথ উঠে দাঁড়িয়েছেন। গোফের ফাঁকে মুচকি হেসে একটু বললেন, আচ্ছা, খুব প্রতিভক্তি হয়েছে। 27 বছরের মধ্যে কতদিন মশারি টাঙিয়েছ? অম্বলের রোগী তারানাথের সহজে ঘুম আসে না। সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয় শ্রান্ত অনুপমা ঘুমিয়ে পড়েন মুহূর্তে। হয়তো অভিনয়টা নিখুঁত উতরেছে বলেই এতটা স্বস্তি। অভিনয়, তাছাড়া আর কি? সুন্দর নিখুঁত অভিনয়, এতটা নিখুঁত যে অভিনয় বলে বোঝাই অসম্ভব। বোঝা অসম্ভব কোনটা সত্য আর কোনটা কৃত্রিম। কিন্তু অনুপমা একা কেন? নারী মাত্রই তো অভিনেত্রী। অভিনয় ক্ষমতাই তো জীবনের মূলধন। জন্মগত সেই মূলধনটুকু সম্বল করেই তো যত কিছু কাজ করবার। সেই মূলধন যার কাছে যত বেশি, তার কাছে সংসার তত বেশি প্রতিষ্ঠা, প্রতিপত্তি, সুনাম আর সুখ্যাতি। নদীর মতো আপন বেগে প্রবাহিত হতে চাইলে চলবে কেন তার? একদিন ভরাট করে তুলতে অপরদিক ভাঙন ধরাবার মতো বোকামি তো নেই। দুই কুল সযত্নে রক্ষা করে চলতে হয় তাকে। তাকে রক্ষা করতে হয় সংসার, রক্ষা করতে হয় দাঁড়াবার ঠাঁই। অনাদরকে যে তার বড়ই ভয়, বড় ভয় অবহেলাকে। নাকি এই তথ্যের সবটাই ভুল? কোনোটাই তার অভিনয় নয়। চিরন্তর নারী প্রকৃতির মধ্যে পাশাপাশি বাস করছে সম্পূর্ণ আলাদা দুটি সত্তা, জননী আর প্রিয়া। নিজের ক্ষেত্রে সে স্বয়ং সম্পূর্ণ। মমতাময়ী নারী তার এই বিভিন্ন সত্তা দুটিকে বিশাল পক্ষপুটের আড়ালে সযত্নে আশ্রয় দিয়ে রেখেছে চিরশিশু অবোধ পুরুষ জাতিকে। ছলনাটা তার ছলনা নয়, করুণা। এই করুণার আওতা ছাড়িয়ে ছলনার লেশহীন উন্মুক্ত পৃথিবীতে বেপরোয়া শিশু ভোলানাথের দলকে যদি মুখোমুখি দাঁড়াতে হয়, কদিন লাগতো পৃথিবীটা ধ্বংস হতে? কি খুঁজে পেলেন নাকি সেই অভিনেত্রীদের? আমাদের চারপাশে থাকা সেই অভিনেত্রীদের? সে তো আমার আপনার মা, বোন কিংবা আমি আপনিও হতে পারি, তাই না? হয়তো সময়ই আমাদেরকে একসময় বানিয়ে তুলে নিখুঁত অভিনেত্রী।